ফুল ফুটুক আর নাই ফুটুক, এখন বসন্ত ঋতু। সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ ফাল্গুন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকা কলেজের অনলাইন এইচএসসি ভূগোল ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। ফাল্গুনের নতুন ঋতুতে নিশ্চয়ই প্রকৃতির মতোই সবার জীবনে সুন্দর সময় চলে আসুক এবং সবাই যেন ভালো থাকো সেই দোয়াই করি। আজকে আমরা ভূগোল ক্লাস এখন ভূগোল ক্লাস চলছে। আমরা ভূগোল প্রথম পত্রে আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে পড়ব। আমাদের পঞ্চম অধ্যায়টা হচ্ছে জলবায়ু উপাদান এবং নিয়ামক। আর আজকে আমরা জলবায়ুর এই উপাদান এবং নিয়ামকের আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই বই খাতা নিয়ে এবং কলম পেন্সিল সাথে নিয়ে অবশ্যই বসে গেছো। তো আমরা আজকে চলে যাই যে আমরা আজকে ক্লাসে যে বায়ু প্রবাহ পড়বো এর সাথে আসলে কি পড়ব। তার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হই। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমাদের ক্লাসে আমরা যেটা জানতে পারবো বা আজকের শিক্ষণ ফলটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। এটা তো আগেই বলেছি, বায়ু প্রবাহ কি এটা সম্পর্কে আমরা জানবো। সেই সাথে বায়ু প্রবাহের কারণ সম্পর্কে জানবো এবং এখানে দুইটা সূত্র আছে। বায়ু প্রবাহ যখন আমরা পড়ি তখন দুইটা সূত্র পড়ি, সেটা হচ্ছে ফেরেল সূত্র আর একটা হচ্ছে বাইস-ব্যালট সূত্র। এই দুটো সূত্র সম্পর্কেও জানবো কি, এবং সেই সাথে আমরা জানবো যে বায়ুর ক্লাসিফিকেশন, কত রকমের বায়ু প্রবাহ আছে সেটার ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাসটা মোটামুটি একটু বড় এবং খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকেরটাও। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, সাথে কলম পেন্সিল এগুলো তো থাকবেই, কারণ আমরা সাথে সাথে ছবিগুলা একটু আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ, তো তার আগে আমি যথারীতি গত ক্লাসে যারা উপস্থিত ছিলে তাদের রোল নাম্বারগুলো একটু বলছি। রোল 2, 8, 19, 25, 26, 28, 32, 34, 37, 42, 43, 44, 45, 49, 62, 66, 69, 73, 76, 79, 95, 103, 106 এবং 123। যারা মোটামুটি রেগুলার থাকবো তারা হচ্ছে রোলগুলা। তো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে পড়ব কি, বায়ু প্রবাহ, উইন্ড মুভমেন্ট। বায়ু প্রবাহটা কি আমরা এটা বুঝি, শব্দটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে বায়ুটাকে প্রবাহর কথা বলা হয়েছে, মুভমেন্টের কথা। তা বায়ু সাধারণত এক স্থানে কিন্তু এটা স্থির থাকার কথা না, একটা জায়গায় যেটাকে তুমি আবদ্ধ করে রাখবা তা কিন্তু না। বায়ু সব সময় একটা স্থান থেকে অন্য স্থানে সেটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। বায়ুমণ্ডলের এই যে বায়ুর প্রবাহ, যেটা এক স্থানে থাকে না, সবসময় প্রবাহিত হওয়া, এটাকেই সাধারণত বলা হচ্ছে যে কি, বায়ু প্রবাহ। অর্থাৎ বায়ু যখন ভূপৃষ্ঠের উপরে সমান্তরালে বা আনুভূমিকভাবে যে প্রবাহিত হয় সেটাকে বলা হয় বায়ু প্রবাহ। সাধারণত নিম্নচাপ অঞ্চলের বায়ু কি হয়, উষ্ণ এবং মানে হালকা হয়ে উপরে উঠে যায়, এবং উঠে যেয়ে সেখানে কি হয়, আশেপাশে যে শীতল স্থানের বায়ু আছে বা শীতল বায়ু, সেটা কি করে, সেই বায়ুটা সেই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এভাবে বায়ু তার প্রবাহ বা আনুভূমিক প্রবাহটা হয়ে থাকে। তার মানে হচ্ছে কি, তাহলে আমরা বায়ু প্রবাহটা কি বলবো, বলবো যে বায়ু ভূপৃষ্ঠের উপরে যখন আনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সেটাই হচ্ছে বায়ু প্রবাহ। এখন আমরা কি বলেছি যে আমরা গত ক্লাসে বায়ুর বিভিন্ন চাপ বলয় পড়েছি না, ওখানে কি পড়েছি যে চাপ বলয় হলো দুই রকম পড়েছি, তাই না? উষ্ণ চাপ বলয়, উচ্চ চাপ বলয়, আর হচ্ছে নিম্ন চাপ বলয়। উচ্চ চাপ বলয়ের বায়ুটা কি হয়, সাধারণত উচ্চ চাপ অঞ্চলের বায়ুটা শীতল হয়, আর নিম্নচাপ অঞ্চলের বায়ুটা হয়, নিম্নচাপ বিশিষ্ট যে বায়ুটা সেটা সাধারণত উষ্ণ হয়। তাহলে আমরা জানি যে এই যে বায়ু প্রবাহটা কিন্তু নির্ভর করছে কিসের উপরে, বায়ুমণ্ডলের উষ্ণতার উপরে। উষ্ণতা হলে কি হয়, সাধারণত আমরা জানি যে উষ্ণমণ্ডলের বায়ু কি হয়, তাপ অনেক বেশি থাকে, আর হিমমণ্ডলে বায়ুর তাপ অনেক কম থাকে। আর এই যে বায়ুর যে তাপমাত্রা, সেটার একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্যই মূলত বায়ু প্রবাহর সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে যে বায়ুর উষ্ণতার
একটা আদান প্রদানও হয়, বায়ু প্রবাহের ফলেও কিন্তু উষ্ণতার আদান প্রদান হয়। আমরা তো বলেছি যে নিম্নচাপ অঞ্চলের বায়ু উষ্ণ থাকে আর উচ্চচাপ অঞ্চলের বায়ু হলো শীতল থাকে। তখন নিম্নচাপ অঞ্চলে বায়ু উষ্ণ হলে হালকা হয়ে কি হবে, উপরে উঠে যাবে। আর উপরে উঠে গেলে তখন ওই জায়গায় তো আর শূন্য থাকবে না, তখন আশেপাশের স্থান থেকে যেই স্থানের বায়ুটা হচ্ছে উচ্চচাপ বিশিষ্ট স্থান এবং সেখানের বায়ুটা কি শীতল এবং ভারী, তখন সেই শীতল ও ভারী বায়ুটা ওই নিম্নচাপ অঞ্চলের দিকে চারপাশ থেকে সেটা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এই যে আনুভূমিকভাবে যে প্রবাহ, এটাই হচ্ছে মূলত বায়ু প্রবাহ। আমরা কিন্তু চিত্রে একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখছি, সেখানে দেখো যে ইকুয়েটর মানে নিরক্ষরেখার আর পাশে দুই পাশে 30 ডিগ্রি পর্যন্ত কিন্তু হাই, হ্যাঁ মানে হাই উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল। সেখান থেকে বায়ু নিরক্ষীয় অঞ্চলের বায়ু হচ্ছে নিম্নচাপ বিশিষ্ট, সেই অঞ্চলের দিকে দুই পাশ থেকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধ দিক থেকে সেই নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে। আমরা এখন দেখি যে এই যে বায়ুর আনুভূমিক প্রবাহ, বায়ু যে মানে সমান্তরালি ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে এবং তার তাপের সমতা রক্ষা করছে, এটা কেন হচ্ছে, বায়ু প্রবাহটার পার্থক্য কেন এর কারণ, এই কারণগুলো আমরা আজকে যদি জানি তাহলে প্রথমেই আমরা এই কথাই বলে দিয়েছি যে উষ্ণতার একটা পার্থক্য আছে, তারপর হচ্ছে বায়ুর চাপের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতির কারণেও কিন্তু বায়ু প্রবাহ হচ্ছে। এছাড়া পৃথিবীর যে ভূমিরূপ, বিভিন্ন রকম ভূমিরূপ, আমরা সেকেন্ড অধ্যায় পড়েছি না, বিভিন্ন রকম ভূমিরূপ মনে আছে, পাহাড় পর্বত, তারপরে মালভূমি, সমতল ভূমি, এগুলো হচ্ছে পৃথিবীর ভূমিরূপ। এই যে পৃথিবীর যে বিভিন্ন রকম ভূমিরূপ, এই ভূমিরূপের কারণেও কিন্তু বায়ু প্রবাহ হচ্ছে, এটা আমরা জানবো কিভাবে হচ্ছে। এছাড়া আছে বায়ুমণ্ডলের কিছু উপাদান, আমরা পড়েছি আগের ক্লাসগুলোতে, তখন এই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের পার্থক্যের কারণেও কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে। প্রথমেই চলে আসে যে উষ্ণতার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয় কিভাবে, সেটা আমি একটু আগেই বলেছি যে বায়ু উষ্ণ হলে হালকা হবে, হালকা হলে সেটা প্রসারিত হবে, প্রসারিত হলে বায়ুটা উপরে উঠে যাবে এবং তখন তার ঘনত্ব এবং পুরুত্ব দুটাই আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটাও কমে যাবে। আর সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ এবং হালকা হয় বলে এটা উপরের দিকে উঠে যায়। তখন ওই স্থানের যে শূন্য স্থান, সেটাকে সমতা রক্ষা করার জন্য চারপাশ থেকে শীতল এবং ভারী বায়ু ওই অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এইভাবেই সাধারণত বায়ু প্রবাহিত হয়ে থাকে উষ্ণতার পার্থক্যের কারণে। আচ্ছা, তারপরে দেখি যে বায়ুর চাপের পার্থক্য। উষ্ণতার সাথে সাথেও কিন্তু বায়ুর চাপের সম্পর্ক, তাই না, উচ্চচাপ এবং নিম্নচাপ, এই দুইটা হলো একটার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে ভারী বাতাস কি করে, নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যেমন আমরা যদি বলে থাকি ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু কি করে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। তোমরা একটা চিত্র দেখো, আমার পাশে চিত্রটা দেখো যে এখানে লো প্রেশার, হাই প্রেশার এবং লো প্রেশার, আমরা কিন্তু গত ক্লাসে প্রেশার বায়ুর চাপ বলয়গুলো পড়েছি, তাই না, যে পৃথিবীতে 5টা চাপ বলয় তাপমণ্ডলে পড়েছি না, তখনও দেখেছি যে চাপ বলয়গুলো 7টা চাপ বলয় আমরা কিভাবে দেখেছি, যে লো প্রেশার যেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের, তারপরে হাই প্রেশার দুই পাশে নর্থ এবং সাউদার্ন হেমিস্ফিয়ার, এই দুই জায়গায় দুইটা হাই প্রেশার আছে, আবার দুই পাশেই দুইটা লো প্রেশারও আছে। তো এই প্রেশারগুলোর কারণে বায়ুর চাপের এই যে পার্থক্যগুলোর কারণে কিন্তু বায়ুর প্রবাহ হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী সবসময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই না, এই পৃথিবীর এই যে আবর্তন গতি, এটার পিছনে কিন্তু অনেকগুলো শক্তি কার্যকরী, যেমন সেন্ট্রিফিউগাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, তারপরে করিওলিস ফোর্স এবং জিওট্রফিক ফোর্স, এই ফোর্সগুলোর প্রভাবে কিন্তু বায়ুপ্রবাহ তার নির্দিষ্ট গতিপথে সবসময় পরিবর্তিত হচ্ছে, এটা একটা কারণ। হ্যাঁ, তারপরে দেখি যে পৃথিবীর ভূমিরূপ কিভাবে বায়ু প্রবাহকে তোমার মানে প্রভাবান্বিত করে। এটা হচ্ছে যে আমরা জানি পৃথিবীর কোথাও কি সমভূমি, কোথাও বা পাহাড় পর্বত, কোথাও বা মালভূমি, কোথাও মরুভূমি, এই যে নানা ধরনের ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির কারণে কি হয় যে সাধারণত বায়ু যখন প্রবাহিত হতে থাকে তখন কি করবে, যে উঁচু কোনো একটা স্থান বা পাহাড় পর্বতে বায়ু যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে তখন কি হবে, মানে অনেক সময়
সময় বাধাপ্রাপ্ত হয়ে তার অনুপাত পাশে ওই বায়ু জলীয় বাষ্পপূর্ণ হলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আবার দেখা যায় যে পাহাড় পর্বত বিভিন্ন জায়গা থেকে উষ্ণতাকেও নিয়ন্ত্রণ করে। যেমন আমরা যদি বলি যে শীতকালে, এখন যে শীতকালটা, এই সিজনে উত্তর পূর্ব দিক থেকে যে মানে প্রচণ্ড শীতল একটা বাতাস প্রবাহিত হয়ে আসে, কিন্তু হিমালয় পর্বত থাকার কারণে, আমাদের এই বাংলাদেশের কথা বলছি, যে হিমালয় পর্বত থাকার কারণে ওই যে উত্তর পূর্ব দিক থেকে যে শীতল বাতাসটা সেটা বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হলে পুরোপুরি কিন্তু সেই বাতাস বা বায়ু প্রবাহটা ওই পার্শ্ববর্তী স্থলভাগে প্রবেশ করতে পারে না, যার কারণে দেখা যায় যে বাংলাদেশে যতটা শীত পড়ার কথা ছিল, হিমালয় পর্বত থাকার কারণে ততটা শীতল হয় না বা তত বেশি টেম্পারেচার কমতে পারে না। এটা গেল হচ্ছে ভূমিরূপের এখন আরেকটা দেখি যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, আমরা কতগুলো উপাদান পড়েছিলাম তাই না, বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান পড়েছি, জলীয় বাষ্প, তারপরে হচ্ছে ধূলিকণা, এগুলো পড়েছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের উপাদানগুলো, এগুলোর বিভিন্ন কাজও আছে। তো বায়ুমণ্ডলের এই উপাদানগুলোর তারতম্যের কারণে আবার উষ্ণতার পার্থক্য হয়, এবং উষ্ণতার পার্থক্য হলেই তো বায়ু প্রবাহের সৃষ্টি হয়। যার কারণে দেখা যায় যে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা থাকে, জলীয় বাষ্প কি বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই যে জলীয় বাষ্প, যে বায়ুতে জলীয় বাষ্প থাকবে সেই বায়ুটা হালকা হয়ে উপরে উঠে যাবে, এবং সেখানে চারপাশ থেকে শীতল বায়ু এসে সেই জায়গাটাকে পূরণ করবে। এইভাবেও কিন্তু বায়ুমণ্ডলের মানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের এই মানে বিভিন্ন উপাদানের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তো আমরা এখন দেখো একটা চিত্রে একজন বিশিষ্ট ব্যক্তিকে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছেন, উনি হলো বিজ্ঞানী ফেরেল। আমরা এখন ফেরেলের সূত্রটা শুনবো। বায়ু প্রবাহ পড়লে আমরা একটা সূত্র আমাদেরকে একটু জানতে হয়, সেটা হচ্ছে ফেরেলের সূত্র। তো ফেরেল হলো একজন বৈজ্ঞানিক, যিনি বায়ুর গতি, মানে বায়ু যে প্রবাহিত হয়, প্রবাহের কারণে যে মানে কোন দিক থেকে পরিবর্তিত হয় বা বায়ু যে প্রবাহের যে পরিবর্তন, সেটা নিয়ে উনি প্রথম আবিষ্কার করেছেন, এবং সেই সম্পর্কে তিনি বলেছেন যে ভূপৃষ্ঠে বায়ু যখন তার গতিবিক্ষেপের ফলে নিয়ত বায়ুগুলো, আমরা এখন পড়বো যে নিয়ত বায়ুগুলো কি, এই নিয়ত বায়ুগুলোর কতগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো যখন প্রবাহিত হয় তখন উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়। কি বলা হয়েছে? ফেরেল বলেছেন যে ভূপৃষ্ঠে যে বায়ু প্রবাহিত হয়, এই বায়ু যখন নিয়ত বায়ুগুলো যখন প্রবাহিত হয়, তখন প্রবাহিত হওয়ার সময় সেটা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আর এই বিষয়টা সর্বপ্রথম বৈজ্ঞানিক ফেরেল আবিষ্কার করেছেন, এবং তিনি বলেছেন যে এটা মূলত করিওলিস শক্তির কারণে এই ধরনের পরিবর্তন হয়। এর জন্যই এই সূত্রটা তার নাম অনুসারে করা হয়েছে ফেরেলের সূত্র। এটা অনেক সময় তোমাদের একটা কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, তো ইনি হচ্ছেন সেই বৈজ্ঞানিক, চিত্রে তোমরা ছবিতে মানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ফেরেল। আচ্ছা, আরেকটা সূত্র আছে বাইস-ব্যালের সূত্র। এখানে আমরা আরেকজন ভদ্রলোককে দেখছি, উনিও বৈজ্ঞানিক, ওনার নাম হচ্ছে বাইস-ব্যালেট। উনিও একটা কথা বলেছেন, সেটা বলেছেন যে উত্তর গোলার্ধে বায়ুর দিকে যদি আমরা পিছন ফিরে দাঁড়াই, তাহলে ডান দিকের বায়ু অপেক্ষা বাম দিকের বায়ুতে চাপ কম থাকবে, আবার দক্ষিণ গোলার্ধে তার ঠিক বিপরীত অবস্থা দেখা দিবে। এই যে কথাটা বা এই যে সূত্রটা উনি যে বলেছেন, সেই সূত্রটার নাম হচ্ছে বাইস-ব্যালের সূত্র। এটা মূলত প্রথম প্রায় ঊনবিংশ শতাব্দীর প্রথম বা মধ্যভাগে বাইস-ব্যালেট এই সর্বপ্রথম এটা প্রকাশ করেছেন বলে তার নাম অনুসারে এই সূত্রটার কথা বলা হয়েছে। তাহলে আমরা বায়ু প্রবাহে দুইটা সূত্র শুনেছি, একটা জেনেছি কি ফেরেলের সূত্র, আর একটা জেনেছি আমরা কার বাইস-ব্যালেটের সূত্র। এই দুইটা সূত্র আমরা যখন বর্ণনা করবো তখনও দেখবো, আর আমরা এটা মনে রাখবো সবসময়। এখন আসি বায়ুর শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন। কত রকমের বায়ু আছে পৃথিবীতে, কত রকমের বায়ু প্রবাহিত হচ্ছে, সেইটাই আমরা জানবো। সাধারণত এই যে যত রকমের বায়ু প্রবাহিত হয়, সেটাকে যদি আমরা মেজর ক্লাসিফিকেশন করি, তাহলে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে হচ্ছে কি নিয়ত বায়ু একটা ক্লাসিফিকেশন, আর দ্বিতীয় হচ্ছে সাময়িক বায়ু, স্থানীয় বায়ু এবং অনিয়মিত বায়ু।
তাহলে কি পৃথিবীতে যতগুলো বায়ু প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা যদি মেজর ক্লাসিফিকেশন করি তাহলে সেটাকে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিয়ত বায়ু, 2 সাময়িক বায়ু, 3 স্থানীয় বায়ু এবং 4 হচ্ছে অনিয়মিত বায়ু। আমরা এখন একটা একটা করে প্রত্যেকটা বায়ু প্রবাহ সম্পর্কে জানবো। এখানেও একটু কনসেন্ট্রেশন দিই আমরা, কারণ হচ্ছে বায়ু প্রবাহটা বুঝে পড়লে খুবই সহজ, আর যদি মুখস্থ করতে চাও তাহলে সবই উল্টাপাল্টা হয়ে যাবে। এজন্য এটা আমাদের যে বায়ুর চাপ পড়েছিলাম, তারপরে হচ্ছে তাপ বলয় পড়েছি, তিনোটার সাথে তিনোটা সংযুক্ত। আবার আমরা যখন সমুদ্র স্রোত পড়ব তখনও ঠিক বায়ু প্রবাহের সাথে সাথে সমুদ্র স্রোতও জড়িত। এজন্য বায়ু প্রবাহ বুঝলে সমুদ্র স্রোতেরও আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমে চলে আসি নিয়ত বায়ু প্রবাহ, যেটাকে প্ল্যানেটারি উইন্ডস বলে। আমরা একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে আমরা ভূগোল পড়ার সময় সাধারণত শুধু বাংলা টার্ম না, সাথে আমরা একটু ইংলিশ টার্মটা জেনে রাখবো। তাহলে হয় কি, এটা যেহেতু জিওগ্রাফি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্ট, এই টার্মগুলো, সায়েন্সের টার্মগুলো সবসময় কিন্তু আমরা মানে শব্দগতভাবে করতে পারি না। দেখা যায় যে বাংলার সাথে এটার মিলটা নেই, যার কারণে আমাদেরকে অনেক সময় অনেক বইয়ে দেখা যাবে বাংলা শব্দে তোমরা একটু কনফিউশন তৈরি হলেও ইংলিশ শব্দটা যদি জানা থাকে তাহলে ওটা দিয়ে তুমি সার্চ করে বের করে ফেলতে পারবা। এজন্য আমাদের যে কোনো মানে ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে সবসময় ইংলিশ টার্মটা আসলে জানা উচিত। আচ্ছা, তাহলে আমরা নিয়ত বায়ুটা কি? নিয়ত বায়ুটা হচ্ছে, আমরা চাপ বলয় পড়েছি না পৃথিবীর, এই যে পৃথিবীর যে চাপ বলয়গুলো আছে সেই চাপ বলয়গুলো দ্বারা, সেই যে কি উচ্চচাপ এবং নিম্নচাপ, কতগুলো চাপ বলয় আমরা পড়েছি, এই যে পৃথিবীর এই চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু বছরের সকল সময়ে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে নিয়ত বায়ু। কি বলা হয়েছে? পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু বছরের সকল সময়ে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলা হয়। এই নিয়ত বায়ুটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অয়ন বায়ু, বা এটাকে আবার বাণিজ্য বায়ু বলা হয়, ইংলিশে যেটাকে বলা হয় ট্রেড উইন্ড। আরটা হচ্ছে পশ্চিমা বায়ু, যেটাকে ওয়েস্টার্লিস বলা হয়। আরটা হচ্ছে মেরু বায়ু, যেটাকে পোলার স্টারলিস বলা হয়ে থাকে। আমরা এই স্লাইডে একপাশে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু বায়ু প্রবাহের বিভিন্ন অ্যারো চিহ্ন দিয়ে বায়ু প্রবাহ দেখানো হয়েছে। আমরা আরেকটা স্লাইডে যাই, সেখানে চিত্রটা আরও স্পষ্টভাবে দেখতে পাবো। দেখো, এই যে এখানে চিত্রটা কিন্তু খুবই স্পষ্ট, এবং তোমরা পরীক্ষার খাতায় এই চিত্রটা আঁকাবা। এটা প্র্যাকটিস করো। এখনও যারা মানে ক্লাসে আছো তোমরা সবাই, এই যাদের হাত সামনের, তো যারা ক্লাস বাসায় বসে ক্লাস করছো তাদের সামনে অবশ্যই কাগজ কলম আছে, এটার সাথে সাথে পেন্সিল কম্পাস দিয়ে এই মানে গোলটা আঁকায় ফেলো, এবং সাথে সাথে ডিগ্রি দিয়ে এই জিনিসটা আঁকাও, এবং আমার পড়ার সাথে সাথে থাকো। এটা হচ্ছে, প্রথমেই আমরা নিয়ত বায়ুর অয়ন বায়ুটা দেখি, বা বাণিজ্য বায়ুটা কি এটা দেখি। সাধারণত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোথায়? এই যে দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, এই জায়গায় আমরা এরকম একটা লম্বা লম্বা করে দাগ দেওয়া, এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে আমরা জানি এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার কারণে এই জায়গার তাপমাত্রা কি উষ্ণ, আর এখানে সবসময় নিম্নচাপ সৃষ্টি হবে। তাহলে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ুর ধর্মটা কি? হালকা হবে। হালকা হলে প্রসারিত হবে, প্রসারিত হলে কি হবে? উপরে উঠে যাবে এবং ওই জায়গাটা খালি হবে। সে কথাই বলা হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে, উপরে উঠে গিয়ে সেটা কি হয়, মানে উপরে উঠে যাবে, তখন সেই জায়গাটা খালি থাকলে সেটা কর্কটীয় উচ্চচাপ। আমরা যদি চিত্রের একটু উপরে যাই, কর্কটীয় উচ্চচাপ বলা হচ্ছে উত্তর গোলার্ধে যে উচ্চচাপ বলয়টা 30 ডিগ্রি অক্ষাংশের এখানে, সেটাকে বলা হচ্ছে কর্কটীয়, কারণ ওইখানে কর্কট রেখা 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে দিয়ে কর্কট রেখা অতিক্রান্ত করেছে, যার কারণে এটাকে কর্কটীয় উচ্চচাপ বলয় বলা হয়। আবার দক্ষিণ গোলার্ধের ইয়াটা হচ্ছে মকরীয় উচ্চচাপ। এই দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ
বলয় থেকে। এখানে একটা কথা মনে রাখো যে কর্কটীয় বলা হয় উত্তর গোলার্ধকে, আর দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে 33.5 ডিগ্রি যে রেখাটা সেটাকে কি বলা হয়, মকরক্রান্তি। যার কারণে এই জায়গাটা এইখানকার অঞ্চলটাকে মকরক্রান্তি উচ্চচাপ বলা হয়। তাহলে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুটা কি, আমরা যদি বলি নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ু, উষ্ণ বায়ু, এটা হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যায়, তখন এই খালি জায়গাটাতে ওই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুইটা বায়ু, মানে দুই গোলার্ধ থেকে একটা বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটাই হচ্ছে অয়ন বায়ু। এটা কি হতো, প্রাচীনকালে যে মানে জাহাজগুলো তো আর এখনকার মতো ইঞ্জিন চালিত ছিল না, হ্যাঁ, স্টিম ইঞ্জিন ছিল না, তখনকার জাহাজগুলো পাল দিয়ে, পাল বড় বড় পালের, মানে কাপড়ের যে পালগুলো, এই পাল দিয়ে জাহাজগুলো সাধারণত মানে চলাচল করতো। আর তখনকার সময় বায়ু যেই দিক থেকে প্রবাহিত সেই দিকটাকে অনুসরণ করে কিন্তু যাতায়াত করত, যার কারণে এটাকে ট্রেড বায়ু বা উইন্ড অথবা বাণিজ্য বায়ু বলা হয়। যেহেতু এই বায়ুর দিক অনুসরণ করে প্রাচীনকালে বড় বড় জাহাজগুলো অথবা বড় বড় ব্যবসা বাণিজ্যগুলো মানে হতো, যার কারণে এটাকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। এই বায়ুটার দিক যদি আমরা দেখি, আমরা মানে এর গতিপথগুলো যদি দেখি, তার আগে দেখি যে বায়ুটার অবস্থা। বায়ুটা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে, এটা 30 ডিগ্রি অক্ষাংশ থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অয়ন বায়ুটা প্রবাহিত হয়। কত থেকে, নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় গোলার্ধে, উভয় দিকে মানে বোঝানো হচ্ছে যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 35 ডিগ্রি, এখানে বলা হচ্ছে যে কোনো জায়গায় 10 ডিগ্রি দেখা যাচ্ছে এটুক পর্যন্ত নিরক্ষরেখার, আবার কোথাও দেখা যাচ্ছে এটা আরও বেশি 35 ডিগ্রি পর্যন্ত, বা কোন এক একটা জায়গায় মানে এক এক রকম অবস্থানে দেখা যাচ্ছে, যার কারণে এটা একটা রেঞ্জ বলা হয়েছে। এর মধ্যে এই বায়ুটা প্রবাহিত হয়। তারপরে দেখো যে আমি কিন্তু প্রত্যেকটা চিত্রই তোমাদেরকে বোঝানোর জন্যই আসলে দেওয়া হয়েছে, আর যেটা বলেছি আঁকানো ওটাই কিন্তু আঁকানোর চেষ্টা করবা। এই যে চিত্রগুলো এগুলো বোঝানোর জন্য দেওয়া, এগুলো আঁকানোর জন্য না। তো এইখানে দেখো যে এই বায়ুটা আমি এখানটা ওয়ার্ল্ড ম্যাপে, তোমরা যদি একটু দেখো, ওয়ার্ল্ড ম্যাপে দেখানো হচ্ছে যে যেই ইয়াটা অয়ন বায়ুর অংশটা তোমার এই যে ডোলড্রামস, আমরা ডোলড্রামসটা মানে কি অবসাদ অঞ্চল, তাই না? এই অবসাদ অঞ্চলের ঠিক উপরের অংশটুকু নর্থ ইস্ট ট্রেড, যেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল, আর নিচেরটুকু সাউথ ইস্ট ট্রেড যেটা, সেটা হচ্ছে তোমার হলো মকরীয় উচ্চচাপ অঞ্চলের পর্যন্ত এই জায়গাটাতে এই বায়ুটা প্রবাহিত হয়। এবং এর মধ্যে যে দেশগুলো, আমরা তোমরা দেখো কতগুলো মহাদেশ এবং কতগুলো স্থলভাগ দেখছি, যে তার মানে আমি এই চিত্রটা দিয়েছি যে এই বায়ুটা আসলে মহাদেশের কোন কোন অংশ দিয়ে, বায়ুটা কোন কোন অংশ বা কোন কোন রাষ্ট্রগুলো বা ভূখণ্ডগুলো এই বায়ুটা প্রভাবান্বিত অঞ্চলের অন্তর্ভুক্ত, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, আমরা এর গতিপথটা যদি দেখি, যেটা এটা ফেরেল একটা সূত্র বলেছিল, কি বলেছিল যে এটা উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। যখন এটা উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে নিরক্ষরেখা অতিক্রম করার সাথে সাথে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এই বায়ুটাকে বলা হয় উত্তর পূর্ব অয়ন বায়ু, আর দক্ষিণ দিকে, এটা দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে এটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ার কারণে এই কারণে এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। আমরা যদি একটু দেখো চিত্রটা, আমি একটু প্রিভিয়াস চিত্রটা তোমাকে একটু দেখাই, আবার দেখো বড় চিত্রটাই দেখি, যে উত্তর গোলার্ধে এটা কি হচ্ছে, বায়ুটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা আসছে, দেখো অ্যারো চিহ্নগুলো কি উত্তর এবং পূর্ব দিক থেকে আসছে, তাই না? অ্যারো চিহ্নটা দেখো মানচিত্রের উত্তর পূর্ব দিক থেকে আসছে। আবার দক্ষিণ গোলার্ধে এটা যাচ্ছে কি তোমার দক্ষিণ পূর্ব দিক থেকে, যার কারণে যে দিক থেকে এটা প্রবাহিত হচ্ছে এই দিক অনুসারে বায়ু প্রবাহের নামকরণ করা হয়েছে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব অয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধে এটা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। ঠিক আছে, বায়ুর প্রবাহের গতির উপরে, মানে গতির উপরে ভিত্তি করে এটার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি যে এই বায়ুর গতিবেগটা কত। উত্তর গোলার্ধে অয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় 16 কিলোমিটার, আর দক্ষিণ গোলার্ধে এটার গতিবেগ একটু বেশি, সেটা হচ্ছে 22.54 কিলোমিটার। তার কারণ হচ্ছে কি, আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখি, তখন আমরা একটা মানচিত্র দেখেছি না, যে ওয়ার্ল্ড ম্যাপে দেখা হয়েছে যে উত্তর গোলার্ধে সাধারণত স্থলভাগের পরিমাণ জলভাগের চাইতে বেশি। যখন কোনো স্থলভাগ থাকে সেখানে কিন্তু পাহাড় থাকতে পারে, মালভূমি থাকতে পারে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার থাকে,
থাকলে বায়ুটা সেখানে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে সেটা গতিবেগ বেশি হয় না। আর দক্ষিণ গোলার্ধে সমুদ্রভাগ বা জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু সেখানে বাধা পায় না। বাধা না পেলে যেটা হয় সেখানে খুব দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয়, যার কারণে দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগটা অনেক বেশি। আর এটার অন্যান্য আরও বৈশিষ্ট্য আছে এই অয়ন বায়ুর, যেটা হচ্ছে যে অয়ন বায়ু উচ্চ অক্ষাংশে মানে শীতল স্থান থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয় বলে এখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি। কারণ শুষ্ক অঞ্চল থেকে যখন আসে সেখানে তো জলীয় বাষ্প থাকে না, আর নিম্ন অক্ষাংশে আসলে তখন জলীয় বাষ্প ধারণ করতে পারে। যেহেতু এটা উচ্চ অক্ষাংশের থেকে আসে, যার কারণে এখানে বৃষ্টিপাত হয় না। আর এই বায়ু প্রবাহের গতি পেতে মানে গতিপথে মহাদেশগুলোর যদি পশ্চিম দিকে আমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখি, তাহলে পৃথিবীর অধিকাংশ মরুভূমিগুলো কিন্তু এই মানে বায়ুর গতিপথে পশ্চিম দিকে অবস্থিত। যেমন কালাহারি, সাহারা মরুভূমিগুলো, আতাকামা মরুভূমি, এগুলো সবগুলো হচ্ছে এই বায়ু প্রবাহের গতিবেগে অবস্থিত। আর এই বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, সেখানে যদি কোনো উঁচু স্থান বা পর্বত বা পাহাড় যদি থাকে, তাহলে সেখানে বাধাপ্রাপ্ত হলে বায়ু যেহেতু জলীয় বাষ্প নিয়ে আসে, তখন এই বায়ুটাতে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হতে পারে। তাই অয়ন বায়ুর প্রভাবযুক্ত যেসব অঞ্চল বা মহাদেশগুলো, সেখানে পূর্ব দিকগুলোতে, মহাদেশগুলোর পূর্ব দিকগুলোতে কখনো কখনো দেখা যায় যে বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা এবার দেখি পশ্চিমা বায়ু, যেটাকে ওয়েস্টার্লিস বলা হয়ে থাকে। এটা কোনটা আমি কিন্তু তোমাদেরকে চিত্রে দেখাচ্ছি। দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু 60 ডিগ্রির দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে দক্ষিণ দিকে 30 ডিগ্রির এখানে মকরীয় উচ্চচাপ বলয় থেকে 60 ডিগ্রি দক্ষিণে যাচ্ছে। এই বায়ুর গতিপথ মানে অ্যারো চিহ্নগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে চিত্রে কিন্তু একটু খেয়াল করো। কানটা আমার দিকে রাখো আর চিত্রের দিকে তোমরা তাকায় কথা মানে পড়াটা দেখো। এটা হচ্ছে পশ্চিমা বায়ুটা হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় হতে অয়ন বায়ু ছাড়া আরও দুটা বায়ু, সেটা কি হয় অয়ন বায়ুর বিপরীতে, সেটা হচ্ছে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটা যেহেতু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুটাকে পশ্চিমা বায়ু বলে। দেখো অ্যারো চিহ্নটা কিন্তু বায়ুর যে গতিটা সেটা কিন্তু পশ্চিম দিক দেখানো হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তাই যার কারণে এই বায়ুটার নামকরণ করা হয়েছে পশ্চিমা বায়ু, যেটা কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে এই বায়ুর যদি অবস্থান দেখি, এটার অবস্থান হচ্ছে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আচ্ছা, আর এর গতিপথ হচ্ছে ফ্রেলের সূত্র অনুসারে। ফ্রেল যে সূত্র বলেছেন, এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে এটা বাম দিকে বেঁকে এটা যেহেতু উত্তর পশ্চিম দিকে, আর দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে কি এটা দক্ষিণ পশ্চিমা বায়ু নামে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিমা বায়ু নামে এটা প্রবাহিত হয়। আমরা চিত্রে দেখেই বললে বুঝতে পারবো। আচ্ছা, অয়ন বায়ু যেভাবে যেমন মানে এর প্রবাহমানটা যেমন কিন্তু পশ্চিমা বায়ু কিন্তু ঠিক সেরকম না। বিভিন্ন কারণে, বিভিন্ন স্থানীয় কারণে এই বায়ু প্রবাহের সাময়িক কিছু পরিবর্তন ঘটে। যেমন একটু আগেই বলেছে যে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি হওয়ার কারণে এর গতিবেগও খুব বেশি পরিবর্তিত হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে যেহেতু স্থলভাগ কম থাকায় উত্তর পশ্চিমা বায়ু অবাধে কি করে জলভাগের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়। ইউরোপীয় নাবিকগণ এর জন্য এই বায়ুকে একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে প্রবল বায়ু বলে থাকেন। যেহেতু এটা দক্ষিণ গোলার্ধে এটা স্থলভাগের পরিমাণ কম হওয়াতে এখানে এর প্রবাহটা অনেক বেশি, যার কারণে এটার নাম বলা হয়েছে প্রবল বায়ু। এটার আরেকটা আছে যে এখানে যেমন গর্জনশীল চল্লিশা, যেটাকে রোয়ারিং ফর্টিস বলা হয়ে থাকে। এটা কোথায় আমরা চিত্রে দেখছি যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের এই বায়ুটার অবস্থান হচ্ছে, আমরা অক্ষাংশ অবস্থান যদি দেখি 40 ডিগ্রি দক্ষিণ থেকে, তোমরা মানচিত্রে লাল দাগটা দেখছো না, যেটা দক্ষিণ গোলার্ধ, আমরা কিন্তু উপরে হচ্ছে নিরক্ষরেখা, তার নিচে দক্ষিণ গোলার্ধে এটা
40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ুটা এত জোরে জোরে প্রবাহিত হয়, যেটা অনেক সময় বলা হয় যে গর্জন করতে করতে প্রবাহিত হয়, যার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে গর্জনশীল চল্লিশা। যেহেতু 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে এটা হয়ে থাকে, অক্ষাংশে হয়ে থাকে, এর জন্য এটাকে নাম দেওয়া হয় গর্জনশীল চল্লিশা, যেটাকে আমরা যদি বলি রোয়ারিং ফর্টিস। এটা হচ্ছে এই পশ্চিমা বায়ুর একটা অংশ। এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে এই বায়ুটার, সেটা হচ্ছে পশ্চিমের সমুদ্রের উপর দিয়ে বাষ্প নিয়ে এই বায়ু প্রবাহের ফলে মহাদেশসমূহের পশ্চিম উপকূলে ভালোই বৃষ্টিপাত হয় এখানে। আর শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ অনেক বেশি শীতল হওয়ার কারণে এই বায়ু প্রবাহ অনেক বেশি মানে বৃষ্টিপাত হয়। আর এই বায়ু চলাচলের পথে সাধারণত বায়ুমণ্ডলের কিছু গোলযোগ হয়, যেমন ঘূর্ণিঝড়, টর্নেডো, প্রতি ঘূর্ণিঝড়, বজ্রঝড়, এই ধরনের যে অনিশ্চিত আবহাওয়া, সেই আবহাওয়াগুলো এই জলবায়ু অঞ্চলে দেখা যায়। এখানেও আমি আরেকটা মানচিত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এখানে নর্থ ইস্ট ট্রেডটা কোন দিক দিয়ে আসছে, বায়ুটা কোন কোন দেশের মহাদেশের উপর দিয়ে যাচ্ছে, সাউথ ইস্টটা কীভাবে যাচ্ছে, রোয়ারিং ফর্টিস কোন দিকে, এবং ওয়েস্টার্লিস বায়ু, তারপরে পোলার স্টার্লিস, এই বায়ুগুলো মানে আমি আসলে এতগুলো চিত্র দেওয়ার কারণই হচ্ছে তোমাদের বোঝার জন্য সুবিধা হয়। আচ্ছা, এখন এই নিয়ত বায়ুর আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে মেরু বায়ু, পোলার উইন্ড। পোলার উইন্ডটা হচ্ছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে, সুমেরু এবং কুমেরু, সেটা একদম উপরে, সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে একটা শীতল, এবং শীতল বায়ু মানে হচ্ছে ভারী বায়ু। এই ভারী বায়ুটা মেরুবৃত্ত নিম্নচাপ, যেটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয়, এই দুইটা, একটা হচ্ছে সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে আর একটা হচ্ছে কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে এই বায়ুটা দুই গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তাই এই বায়ুটাকে বলা হচ্ছে যে স্টারলিস বায়ু, পোলার স্টারলিস বায়ু। এখানে বায়ুর অবস্থান যদি আমরা, এই বায়ুটার অবস্থান যদি দেখি, এটা দুইটা গোলার্ধে মানে উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বছরের সকল সময় নিয়মিতভাবে এই বায়ুটা প্রবাহিত হয়। আচ্ছা, আমাদের ওই যে বায়ু প্রবাহের প্রথমেই ফেরেলের সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এবং ওই যে প্রথম চিত্রটা অনুসারেই কিন্তু সবগুলোর ব্যাখ্যা। হ্যাঁ, আর এই বায়ুর গতিপথ বা এর গতিবেগ যদি আমরা দেখি, এর কোন দিক থেকে প্রবাহিত হয়, সেটা আমি প্রথমেই বলেছি। এটা ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে কি হয়, উত্তর পূর্ব দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যেটাকে বলা হয় উত্তর পূর্ব মেরুবায়ু বা সুমেরু বায়ু। আর দক্ষিণ গোলার্ধে সেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব মেরুবায়ু বা কুমেরু বায়ু। আমরা যখন অয়ন বায়ুটার সাথে পড়ি, অয়ন বায়ু আর হচ্ছে মেরু বায়ু, এই দুইটা বায়ুরও কিন্তু পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে আসে, আর পশ্চিম বায়ুটা পশ্চিম দিক থেকে যায়। হ্যাঁ, এটা মনে রাখবা। আর এটার গতিবেগ কি, এই গতিবেগটা বায়ু মানে ঘন্টায় প্রায় 2 কিলোমিটার বেগে এই বায়ুটা প্রবাহিত হয়। এগুলো হচ্ছে আমাদের এই নিয়ত বায়ু প্রবাহের ক্লাসিফিকেশন এবং তার বৈশিষ্ট্য বলছি। এবং এই যে মেরু বায়ুর, এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে। মেরু অঞ্চল থেকে আসে বলে এই বায়ুটা সবসময় কি হয়, ড্রাই থাকে এবং অনেক মানে কুল থাকে। আর এই বায়ুর প্রভাবে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধেই প্রচুর পরিমাণে মানে প্রবল ঝড় এবং বৃষ্টি হয়। আর যদি ক্রান্তীয় অঞ্চল থেকে যে পশ্চিমা বায়ুটা আসে, সেই বায়ুর সাথে যদি এই বায়ুটার সংযোগ হয়, তাহলে সেখানে ঘূর্ণিঝড় হতে পারে। এইগুলোই হচ্ছে মূলত এই নিয়ত বায়ু প্রবাহ। আমরা আরেকটা বায়ুর শ্রেণীবিভাগে আরও কিছু শ্রেণীবিভাগ দেখেছি, আমরা ওগুলো একটু দেখব। যেমন হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক বায়ুটা কি, শব্দটা শুনে বোঝা যাচ্ছে সিজনাল আর পিরিয়ডিক্যাল বায়ু। সেটা হচ্ছে দিনের কোনো নির্দিষ্ট সময়, কথাটা শুনো, দিনের কোনো নির্দিষ্ট সময় কিংবা বছরের কোনো বিশেষ বা নির্দিষ্ট ঋতুতে যে বায়ুটা প্রবাহিত হয়, অথবা স্থলভাগ বা জলভাগের মানে তাপের তারতম্যের কারণেও যে বায়ুটা সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। মানে একটা দিনের একটা নির্দিষ্ট সময় এই বায়ুটা প্রবাহিত হতে পারে, অথবা বছরের কোনো একটা ঋতুর নির্দিষ্ট কোনো ঋতুর তারতম্যের কারণে, অথবা স্থলভাগ বা জলভাগের তাপের তারতম্যের কারণে যে বায়ুটা সাময়িকভাবে প্রবাহিত হয়, সেটাকেই বলা হচ্ছে সাময়িক বায়ু। এখানে বিভিন্ন রকম বায়ু হতে পারে এগুলা, সেটা হচ্ছে মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, তারপরে স্থলবায়ু, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, এগুলো হচ্ছে এই বায়ুর, সাময়িক বায়ুর উদাহরণ। আমরা এগুলো একটু
একটু দেখলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে আমি যে বায়ুগুলোর কথা বলেছি, যে সমুদ্র বায়ু, সামুদ্রিক বায়ু, সি ব্রিজ, মানে সমুদ্র থেকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, প্রথম মানে উপরের চিত্রটা, নিচের চিত্রটা হচ্ছে স্থলবায়ু। আর এই পাশে আমরা যদি আরও একটু চিত্রটা দেখি উপরে, সেটা হচ্ছে মনসুন উইন্ড, যেটা হচ্ছে তোমার সামার মনসুন, যেটা গ্রীষ্মকালীন মনসুন, আর একটা হচ্ছে উইন্টার মনসুন, শীতকালীন মনসুন, মানে মৌসুমী বায়ু। একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। এগুলোর একটু ব্যাখ্যা আমরা দেখব। প্রথমেই দেখি যে সমুদ্র বায়ুটা কি। স্থলভাগ এবং জলভাগের তাপ গ্রহণ ও সংরক্ষণের কিন্তু তোমার ক্ষমতার তারতম্য কারণেই স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর উৎপত্তি হয়ে থাকে। আমরা জানি যে দিনের বেলায় সৌরতাপে মানে সমুদ্রের তীরবর্তী যে স্থলভাগ থাকে, সেই স্থলভাগের খুব তাড়াতাড়ি সমুদ্রের পানির তুলনায় খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়। আর জলভাগ কিন্তু মোটামুটি ধীরে ধীরে উত্তপ্ত হয়। যেহেতু স্থলভাগ তাড়াতাড়ি যেমন গরম হয় বা উষ্ণ হয়, তেমনি কিন্তু যখন সূর্যটা অস্ত যায় তখন কিন্তু খুব দ্রুত স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়ে যায়, কার তুলনায়? জলভাগের তুলনায়। তাহলে পানির তাপ ধারণ ক্ষমতা এবং তাপ ধারণ করার যে সময়টা, দুটোই কিন্তু মানে সময় বেশি লাগে। আর এই কারণে যেটা দেখা যায় যে যখন দিনের বেলা স্থলভাগ উত্তপ্ত থাকে, তখন কি হয়, খুব মানে সেই সময়টা কি হয় যে খুব তাড়াতাড়ি ওই জায়গাটা গরম হয়ে যায়। গরম হলে, উষ্ণ হলে হালকা হয়ে বায়ু উপরে উঠে যায়, তখন ওই জায়গায় একটা ছোট নিম্নচাপের সৃষ্টি হয়। তখন কি হয়, আশেপাশে যে সমুদ্র আছে, সমুদ্রের পানিটা কিন্তু তত তাড়াতাড়ি মানে গরম হয় না যতটা স্থলভাগ হয়। তখন ওখান থেকে যে শীতল বাতাসটা আছে, ওই বাতাসটা স্থলভাগের দিকে প্রবাহিত হয়। কিসের জন্য? কারণ আমরা জানি বায়ুর ধর্মটা জানি কি, বায়ু কিন্তু কোনো জায়গাটা খালি রাখবে না, সে জায়গাটা ফিল আপ করবে। তখন পার্শ্ববর্তী উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে এই শীতল বায়ু এবং ভারী বায়ুটা নিম্নচাপ অঞ্চল বিশিষ্ট স্থলভাগের দিকে প্রবাহিত হবে। এই যে সমুদ্রে মানে বায়ুটা প্রবাহিত হয় সমুদ্র থেকে, এটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। এই বায়ুটা কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় প্রবাহিত হয়, সাধারণত সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই বায়ুটা প্রবাহিত হয়। তারপরে দেখা যায় যে স্থলভাগ আবার ঠান্ডা হয়ে থাকে, তখন সমুদ্রের বাতাস এবং স্থলভাগের উপরে যে বাতাসটা, এই দুইটা বাতাসের তাপমাত্রা অনেকটা সেম থাকে, যার কারণে তখন আর বায়ুর আনুভূমিক প্রবাহ হয় না। নাতিশীতোষ্ণ অঞ্চলে এই বায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার, কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই মানে বায়ুটার গতিবেগ হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর সমুদ্র স্থলবায়ুটা যেটা, সেটা হচ্ছে যে রাতের বেলা যেহেতু স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাহলে সূর্য যখন অস্ত যায় তখন খুব দ্রুত কিন্তু স্থলভাগ ঠান্ডা হয়ে যায়। কিন্তু জলভাগ বা নিকটবর্তী যে সমুদ্র বা পুকুর বা সাগর, এইসব জায়গার পানি থাকার কারণে অত দ্রুত ঠান্ডা হতে পারে না বা শীতল হতে পারে না। তখন ওই জায়গায় একটা নিম্নচাপ, কোথায়? সমুদ্রের উপরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। তখন কি হয়, স্থলভাগ যেহেতু ঠান্ডা থাকে, সেখান থেকে ঠান্ডা শীতল বা যে ভারী বাতাস, সেটা সমুদ্রের কাছে নিম্নচাপ বিশিষ্ট যে অঞ্চলগুলোতে বায়ুটা প্রবাহিত হয়। তো এই যে স্থলভাগ থেকে যেহেতু বায়ুটা প্রবাহিত হয়, তাই এটাকে বলা হয় স্থলবায়ু। এবং এটাও একটা সময় পর্যন্ত, যেমন ভোর 3টা পর্যন্ত এই বায়ুটা প্রবাহিত হয়। তারপরে কিন্তু স্থলভাগের বাতাস এবং জলভাগের বাতাস দুটাই কিন্তু একই রকম তাপমাত্রা হয়ে যায়, তখন আর আনুভূমিক প্রবাহ হয় না সেরকম করে। আর যতই বেশি সমুদ্র থেকে যত ভিতরে যে স্থলভাগ বা থাকে, সেটা তত কমই এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর অনুভবটা আমরা কতই কমই করতে পারি। আর সাধারণত এইগুলো গেলেও মানে সাময়িক বায়ুর কিছু উদাহরণ। আবার মৌসুমী বায়ুটাও কিন্তু সাময়িক বায়ু, কারণ আমরা জানি যে মৌসুম মানে কি, মৌসুম হচ্ছে ঋতু। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর যে প্রবাহ বা বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। সাধারণত গ্রীষ্মকালে বায়ু একদিক থেকে প্রবাহিত হবে, আবার শীতকালে আরেক দিক থেকে প্রবাহিত হয়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেটা বলছি যে এখন বায়ু যে দিক থেকে প্রবাহিত হচ্ছে, আমরা আরও 2-3 মাস পরে বায়ু কিন্তু, বা 4 মাস পরে বায়ু কিন্তু আরেক দিক থেকে প্রবাহিত হবে। এটা কিসের জন্য? ঋতুর কারণে। এই ঋতুর কারণে স্থলভাগ বা জলভাগের উষ্ণতারও তারতম্য হয়ে থাকে, যার কারণে মৌসুমী
বায়ু দুই রকমের হয়, একটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। এগুলো হচ্ছে তোমার মানে এগুলো হচ্ছে সাময়িক বায়ু। তো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুটা যখন আমরা জানি যে গ্রীষ্মকালে কি হয়, উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন এখানে তাপমাত্রা বেশি থাকে এবং তখন উত্তপ্ত হলে এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয়, তখন আশেপাশে থেকে শীতল বায়ু, সেটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধ থেকে শীতল বায়ু তখন প্রবাহিত হয়ে এই নিরক্ষরেখা অতিক্রম করে এই অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবং শীতকালে ঠিকই উল্টো দিক। তো এটা আমরা যে ডিটেলস আর বলবো না, যেটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি প্রথম দিকে, সুতরাং একই কথাই। তো এবার আসি যে আমরা মৌসুমী বায়ুর আবার দুইটা শাখা আছে, একটা হচ্ছে যে আরবীয় শাখা আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আমরা চিত্রে যদি দেখি যে আরবীয় শাখাটা এটা আর বঙ্গোপসাগর শাখাটা একটু ওই পাশেরটুকু, এই দুইটা শাখা থেকে মৌসুমী বায়ুর আমরা দেখি। আরবীয় শাখা থেকে আরব সাগর থেকে আসে, আর বঙ্গোপসাগরীয় শাখাটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে উৎপত্তি। এরপরে দেখি যে স্থানীয় বায়ু, কিছু স্থানীয় বায়ু সম্পর্কে জানি, এগুলোও কিন্তু বায়ুর ক্লাসিফিকেশনে। স্থানীয় বায়ুটা হচ্ছে স্থানীয় কারণে ভূপৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানীয় কারণে কিছু বায়ুর সৃষ্টি হয়, বিভিন্ন ভৌগোলিক কারণে কিছু বায়ু প্রবাহের সৃষ্টি হয়, যেটা অন্য কোনো জায়গায় এই বায়ুটা তখন দেখা যায় না, সেটাকে বলা হচ্ছে স্থানীয় বায়ু। এর মধ্যে রয়েছে যেমন কিছু বায়ুর নাম আমরা শুনি, সেটা হচ্ছে চিনুক, মিস্ট্রাল, ফন, সিরোক্ষ, খামসিন। এখানে কিছু বায়ু আছে শীতল বায়ু, কিছু আছে উষ্ণ বায়ু। আমরা এগুলো একটু সংক্ষেপে দেখে যাব খুব দ্রুত, মানে এটা জানার জন্য আমরা জানবো। সেটা হচ্ছে চিনুক। চিনুকটা হচ্ছে কি, সাধারণত উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব পাশে যে উষ্ণ এবং শুষ্ক যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে যে চিনুক। এই চিনুক শব্দটার অর্থ হচ্ছে, যেটাকে যদি বাংলা অর্থ দাঁড় করায়, সেটার নাম হচ্ছে তুষার খাদক। কেন বলা হয় তুষার খাদক, একটু আমরা এটা একটু শুনি। সেটা হচ্ছে যে শীত এবং বসন্ত কালে এই বায়ু যখন তাপমাত্রা কমে যায়, প্রায় হঠাৎ তোমার তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়, তখন কি হয়, অল্প সময়ের জন্য এই অঞ্চলে বরফগুলো গলতে থাকে, যার কারণে এখানে যে স্থানীয় রেড ইন্ডিয়ানরা আছে তারা এই বায়ুটাকে নাম দিয়েছে যে কি তুষার খাদক, মানে গলে যায়, যার কারণে বলা হচ্ছে যে তুষার খাদক। এটা হচ্ছে চিনুক। আর এই বায়ুর কারণে কি হচ্ছে, ওইখানে স্থানীয়ভাবে বিভিন্ন তৃণভূমি অঞ্চলগুলোতে কিছু গাছপালা হয়, যেহেতু একটু বরফ গলে যায়, পানি হয়, তখন কিছু তৃণ গাছগুলো জন্মে, যার কারণে ওই অঞ্চলগুলোতে মানে পশুচারণের জন্য খুবই সুবিধাজনক একটা জায়গা হয়। আর এই উষ্ণ বায়ুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত, যেমন আর্জেন্টিনা এটাকে পাম্পাস বলা হয়, ক্যালিফোর্নিয়ায় সান্টানা বলে, এছাড়া আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় বার্গ, পারস্যের শামুন, এই ধরনের এই নামে বিভিন্ন জায়গায় এই নামগুলো ব্যবহার করা হয়। বায়ু প্রবাহটার মূলত প্রকৃতিটা বা বৈশিষ্ট্যটা হচ্ছে এরকমই। এরপরে দেখি ফন। ফনটা কি, সাধারণত পার্বত্য অঞ্চলে যে শীতল বায়ু পাহাড়ের উপত্যকার মধ্যে দিয়ে সমভূমির দিকে প্রবাহিত হয়, তাকে সাধারণত বলা হচ্ছে ফন। এই বায়ু উপত্যকার ভিতর দিয়ে যতই নিচের দিকে নামতে থাকে, ততই কি হয়, এর উত্তাপ বৃদ্ধি পেতে থাকে। ইউরোপের আল্পস পর্বতের উপত্যকাগুলোর মধ্য দিয়ে এইরূপ বায়ু প্রবাহিত হয় বলে বসন্তকালে এই বায়ু বেশি প্রবাহিত হয়, যার কারণে সুইজারল্যান্ডের তৃণভূমিগুলো এই সময় বরফমুক্ত হয় এবং সেখানেও বরফমুক্ত হলে সেই জায়গাগুলো পশুচারণ ক্ষেত্র হিসাবে বেশ বিখ্যাত হয়। আরেকটা আছে মিস্ট্রাল। মিস্ট্রালটা হচ্ছে সাধারণত ফ্রান্সের রন নদীর উপত্যকা দিয়ে শীতকালে যে বায়ুটা দক্ষিণের যে সমভূমি এবং দ্বীপ এলাকা আছে সেদিকে প্রবাহিত হয়, যার কারণে এটাকে মিস্ট্রাল বলা হয়। শীতকালে ইউরোপীয় অঞ্চলে তো উচ্চচাপ বিশিষ্ট বায়ু থাকে এবং পশ্চিমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে নিম্নচাপ কোষ থাকে, তার কারণে এই বায়ুটা প্রবাহিত হয়। এই বায়ুর একটা গতিবেগ হচ্ছে 56 থেকে 64 কিলোমিটার পর্যন্ত। সিরোক্ষ, এটা আরেকটা বায়ু। আমরা এখানে কিছু চিত্রের কিন্তু কতগুলো চিত্রে কোন কোন দেশগুলোতে কি কি বায়ু, স্থানীয় বায়ু প্রবাহিত হয়, এই চিত্রগুলোতে কিন্তু আমি দেখিয়েছি, তোমরা যদি দেখো। ভূমধ্যসাগরের উপর দিয়ে যে নিম্নচাপ, যেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়, তার পুরোভাগে যে বায়ুটা থাকে সেটাকে বলা হচ্ছে সিরোক্ষ বায়ু।
এটা সাধারণত উত্তর আফ্রিকা, সিসিলি এবং ইটালিতেও এই বায়ু দেখা যায়। আর দক্ষিণ পূর্ব স্পেনে এটাকে লিভেস, তিউনিসিয়ার এটাকে চিলি, মিশরে এটা খামসিন এবং লিবিয়া এটা গিবলি নামে এই বায়ুটা পরিচিত। এগুলো স্থানীয় নাম, আমাদের এগুলো একটু জানা লাগে। আরেকটা আছে খামসিন। খামসিন সম্পর্কে তোমরা অনেক শুনেছ হয়তো বা, মানে অন্য এসএসসি লেভেলেও পড়ে আসছো মনে হয়। মিশরের দক্ষিণ দিক থেকে যে উষ্ণ বায়ুটা প্রবাহিত হয় সেটাকে সাধারণত খামসিন বলা হয়। এটা এপ্রিল থেকে জুন মাসে এই বায়ুটা প্রবাহিত হয় এবং এই বায়ুটার সময়কাল 50 দিন পর্যন্ত। আর খামসিন মানে হচ্ছে মিশরীয় ভাষা, এর মানে হচ্ছে 50, অর্থ হচ্ছে 50, যার কারণে এটাকে খামসিন বলা হয়। আর এটা ভূমধ্যসাগরীয় নিম্নচাপের ফলে এই বায়ুটা সৃষ্টি হয়ে থাকে। এবার আসে যে অনিয়মিত বায়ু। তাহলে আমরা 3টা বায়ু অলরেডি পড়েছি, একটা হচ্ছে নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। এখন দেখব অনিয়মিত বায়ু। অনিয়মিত বায়ুটা কি? যখন কোনো স্থানে অধিক উত্তাপের জন্য বায়ুর চাপ কমে যেয়ে নিম্নচাপের অথবা অত্যধিক শীতের কারণে কোনো স্থানের বায়ু শীতল হয়ে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে হঠাৎ অনিয়মিতভাবে বায়ু প্রবাহের উৎপত্তি হয়। এই প্রকার বায়ু প্রবাহকে কি বলা হয়? অনিয়মিত বায়ু। ঘূর্ণিঝড়ের সময় সাধারণত এই ধরনের বায়ুগুলা প্রবাহিত হয়। এটা দুই রকমের, একটা হচ্ছে ঘূর্ণিবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণিবাত। আমরা যদি চিত্র দেখি, দুটাতে আমি দুটা চিত্র দেখানো হয়েছে। আমরা এখন দেখি যে ঘূর্ণিবাতটা কি। ভূপৃষ্ঠের যখন কোনো একটা অল্প পরিসর স্থানে এমন একটা অবস্থা হয় যে কেন্দ্রে নিম্নচাপ কিন্তু তার চারপাশে সেটা উচ্চচাপ থাকে, তখন ওই চাপের সমতা রক্ষা করার জন্য চারদিক থেকে শীতল উচ্চচাপ বিশিষ্ট যে অঞ্চল, সেখান থেকে শীতল এবং ভারী বায়ু ঘুরতে ঘুরতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবেশ করে। এই যে প্রবেশ করার এই আবর্তনের একটা নিয়ম আছে। সেটা কি? সেটা হচ্ছে উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাঁটার গতিতে ঘুরে আর ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে, আর দক্ষিণ গোলার্ধে সেটা তার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে আসে। এবং এই বায়ু উত্তপ্ত এবং হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে শীতল হয়ে জলীয় বাষ্প, মেঘ এবং বৃষ্টির সৃষ্টি হয়। এর জন্য এটাকে ঘূর্ণিবাত বলে। এটা কখনো 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 কিন্তু এটা স্থির থাকে না, এটা ধীরে ধীরে অগ্রসর হয়ে চলতে থাকে। এই যে আমরা যে ঘূর্ণিঝড়গুলো দেখি, এগুলো কিন্তু এই ঘূর্ণিবাত। এগুলো সাধারণত অনেক সময় পানি রাশির উপরে হয়, অনেক সময় বালুর উপরে হয়। পানি রাশির উপরে হলে সেটাকে বলা হয় জলস্তম্ভ বা ওয়াটার স্পাউট, আর বালির উপরে যদি এই নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় বালুকা স্তম্ভ। আমাদের দেশে যখন এটা স্থলভাগে হয় সেটাকে আমরা টর্নেডো বলি, আর যখন এই ঘূর্ণিবাতটা সমুদ্রের উপরে হয় তখন সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলে থাকি। আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে প্রায় সময় এই ধরনের আমাদের বিভিন্ন মানিকগঞ্জ, টাঙ্গাইল এসব জায়গায় টর্নেডোটা অনেক বেশি হতে আমরা দেখি। আচ্ছা, এরপর আসি প্রতীপ ঘূর্ণিবাতটা। এটা হচ্ছে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে দেখা যায় যে কখনো কখনো অল্প কিছু স্থানে হঠাৎ করে বায়ু শীতল হয়ে যায় এবং সেখানে উচ্চচাপ হয়। তখন সেই স্থান থেকে বায়ু অধোগামী বা বহির্গামী হয়ে নিম্নচাপ অঞ্চলের দিকে এটা ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়। এটাই হচ্ছে প্রতীপ ঘূর্ণিবাত। এটা হলো একটা জায়গায় হঠাৎ উচ্চচাপ হবে, তখন সেটা চারিদিকে ছড়ে যাবে। আর ঘূর্ণিবাতটা হচ্ছে একটা জায়গায় নিম্নচাপ হবে, চারপাশ থেকে সেটা ঘুরে ঘুরে উচ্চচাপ বিশিষ্ট বাতাস সেখানে আসবে। পার্থক্য হচ্ছে এই দুটাই, প্রতীপ ঘূর্ণিবাত আর ঘূর্ণিবাতের মধ্যে মূলত এটাই পার্থক্য। আমরা যদি এর গতি দেখি, ঘূর্ণিবাতের গতিটা হচ্ছে প্রতীপ ঘূর্ণিবাতের গতিটা হচ্ছে ঠিক ঘূর্ণিবাতের বিপরীত, অর্থাৎ উত্তর গোলার্ধের দক্ষিণাবর্তে আর দক্ষিণ গোলার্ধে এটা সাধারণত বামাবর্তে হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রে এই ঘূর্ণিবাত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে অগ্রসর হয় এবং এটা খুব দুর্বল এবং ধীর গতিতে এবং শীত অনেকক্ষণ থাকে। এই জাতীয় ঘূর্ণিপাতের হওয়ার কারণে গ্রীষ্মকালে আকাশ মেঘমুক্ত থাকে এবং নির্মল থাকে, আর শীতকালে এটা কুয়াশাচ্ছন্ন হয়। আর এর প্রভাবে শীত বৃদ্ধি পায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টিপাত হয় না, আবার অনেক ক্ষেত্রে এটা তুষারপাত হয়ে থাকে। মূলত আমরা যে এখন ক্লাসিফিকেশনটা বায়ু প্রবাহের পড়লাম, যদি এটা একটা অনেক বড় ক্লাস তোমাদের, কিন্তু আমাদের মেইন যেটা অয়ন বায়ু বা নিয়ত বায়ু প্রবাহ, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। আমাদের এখানে পুরাটাই খুব ইম্পর্টেন্ট, তবে নিয়ত বায়ুটা একটু বুঝে পড়া লাগে, যার কারণে তোমরা একটা চিত্রটা আঁকাতে আঁকাতে জিনিসটা বায়ু প্রবাহের দিকগুলো পড়বা, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এই পর্যন্ত আজকের ক্লাসে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।